গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে অবিরাম ছুটে চলেছি এক প্রান্ত হতে অন্য প্রান্তে। এবার আমরা গিয়েছিলাম ধানচাল এবং প্রত্নতাত্ত্বিক শহর নওগাঁ। যশোর থেকে সান্তাহার, এরপর মহাদেবপুর হয়ে সারাইগাছি পৌঁছানোর পর ম্যাঙ্গো রিসোর্ট যখন বলে রুম বুকিং দিবে না, তখন আমরা বিপদে পড়ে যাই। এমনই একটা সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলাম যেখানে আশেপাশের আবাসিক এলাকা 50 কিলোমিটার দূরে। নওগাঁ ট্যুরে গিয়ে আমরা কি বিপদে পড়েছিলাম সেই অভিজ্ঞতা শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। ভোর সকালে বাসা থেকে বেরিয়ে চলে আসি যশোর শহরে। যশোর শহরটি সকালবেলা হওয়ার কারণে একেবারে ফাঁকা। এবার আমাদের গন্তব্য যশোর জংশনে। যশোর জংশনে নির্ধারিত সময় হতে 15 মিনিট বিলম্বে সকাল 8:40 প্রবেশ করে রূপসা এক্সপ্রেস। ট্রেনে ওঠার পরই ট্রেনটি ছেড়ে দেয়। আমি ট্রেন থেকে বাইরের দৃশ্যটা খেয়াল করি। কিছুক্ষণ পরই যশোরের ঐতিহ্য যশোর সেনানিবাসের গেট পেরিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকি। সবুজে সোনার বাংলা দেখে আমি বাংলার প্রেমে পড়ে যাই। সত্যি আমাদের এই সোনার বাংলা দেখতে অনেক সুন্দর। এই সৌন্দর্য দেখতে যতটা সুন্দর, এর পেছনে রয়েছে হাজারো কৃষকের নিদারুণ পরিশ্রম। চলে এলাম আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে লাল সবুজের ট্রেনটি দেখতে অনেক সুন্দর লাগছে। এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের সাথে যোগ দিচ্ছে স্বাধীন ভাই। হ্যাঁ ভালো ভাই, অনেকদিন পর দেখা, অনেকদিন পরে দেখা ভাইয়ের সঙ্গে। সেই বান্দরবন ট্যুর শেষ করে অনেকদিন পরে আমরা আরেকটা ট্যুর দিতেছি। আজকে আমরা যাচ্ছি যে এমন একটা বিখ্যাত জেলা যেটা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা, ঐতিহাসিক একটা জেলা। কিন্তু দেখা হবে। হ্যাঁ কেমন আছে? অনেকদিন পর আবার দেখা। হ্যাঁ যাই হোক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা কিন্তু এক ভ্রমণ শেষ করে আবারও আজকে নওগাঁ ভ্রমণে যাচ্ছি। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে পৌঁছে গেলাম কুষ্টিয়া এবং পাবনা জেলার মধ্যে অবস্থানকারী ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজে। হার্ডিঞ্জ ব্রিজটি 1915 সালে চালু করা হয়। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজের পাশে রয়েছে বাউল ফকির লালন শাহ সেতু। (1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই হার্ডিঞ্জ ব্রিজের 12 নম্বর স্পানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি মেরামত করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এই হার্ডিঞ্জ ব্রিজটির বয়স 100 বছর পেরিয়ে গেলেও আজও অক্ষত দাঁড়িয়ে আছে। এটি ব্রিটিশ নির্মাণ কৌশলীর এক বিস্ময়। হার্ডিঞ্জ ব্রিজ পেরোলেই দেখা যায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3টি চিমনি যেন বাংলাদেশের সক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
ট্রেন এমনই একটা পরিবহন যেটির চড়ে স্বাচ্ছন্দ্যবোধ, আরামদায়ক এবং এর ভাড়াটাও কম। তাই বাংলাদেশের ইতিহাসে রেলের চাহিদাটা অনেক বেশি। সত্যি অনেক ভালো লাগছে, জানালার কাছে বসে এসে ট্রেন জার্নি করতে অনেক সুন্দর লাগছে। আমরা চলে এলাম ঈশ্বরদী রেলওয়ে জংশন। আর ঈশ্বরদী হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন। আর এই জংশন হচ্ছে একসাথে 18টি ট্রেন দাঁড়াতে পারে। এই ঈশ্বরদীতে আসলে প্রচুর পরিমাণে ট্রেন দেখা যায়। ঈশ্বরদী জংশনে ট্রেন থামার পর প্রচুর পরিমাণে গরম রুটি ভ্রাম্যমাণ হিসেবে বিক্রি করে এই দৃশ্য দেখা যায়। প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে রুটি এবং কলা বিক্রি হয়ে থাকে। প্রতি পিস রুটির দাম 20 টাকা এবং 4টি কলার দাম 30 টাকা। ঈশ্বরদী পেরিয়ে আমরা পৌঁছে যাই রানী ভবানী শহর নাটোরে। এই দৃশ্য দেখলে মনে হয় আমরা চলন বিলে চলে এসেছি। নাটোরের প্রত্যেকটা স্থান বৈচিত্র্যময় সৌন্দর্যমণ্ডিত একটি জেলা। কাঁচাগোল্লা শহর ছেড়ে আমরা পৌঁছে যাই নওগাঁ জেলার ভিতরে। বাম পাশে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাটোর নওগাঁ সড়ক। আমাদের এই বাংলাদেশের একটি জেলা থেকে আরেকটি জেলার সৌন্দর্যটা যেন আরেকটু বেশি। যেখানে যাই একটি থেকে ভিন্ন রকম সৌন্দর্য দেখতে পাই। চলে এলাম সান্তাহার রেলওয়ে স্টেশনে। যশোর জংশন থেকে সান্তাহারে আসতে সময় লাগলো 4.5 ঘন্টা। সান্তাহার জংশনের বাইরে অসংখ্য অটো পাওয়া যায়। একটি অটো নিয়ে আমরা চললাম নওগাঁ শহরের দিকে। ধান চালের জন্য প্রসিদ্ধ জেলা শহর নওগাঁ। প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আমের জন্য বিখ্যাত শহর নওগাঁ। নওগাঁ জেলাটি আত্রাই নদীর তীরে অবস্থিত। বৃষ্টি ভেজা দিনে হাজারো ভিড় পেরিয়ে আমরা পৌঁছে যাই নৌহাটা মোড়ে। নৌহাটা মোড় থেকে এবার আমাদের গন্তব্য বাসে মহাদেবপুর। মহাদেবপুর পৌঁছাতে আমাদের রাত হয়ে যায়। মহাদেবপুর থেকে এবার আমাদের গন্তব্য সারাইগাছি। আমরা পৌঁছে গিয়েছি সারাইগাছিতে। এই পর্যন্ত আমাদের সবকিছুই ঠিকঠাক ছিল। সারাইগাছি থেকে আমরা রাতের খাবার সেরে নিই। তারপর আমরা ফোন দিই ম্যাঙ্গো রিসোর্টে। বিপত্তি বাদে এখান থেকে তখন রাত 8টা বাজে। ম্যাঙ্গো রিসোর্ট থেকে বলে তারা এখন আর চেক ইন করবে না। আমরা 4 জন একেবারেই নতুন, কেউ কিছু চেনে না এবং এটি হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা। তখন ভাবুন আমাদের কি অবস্থা। সারাইগাছিতে থাকার জন্য কোনো হোটেল নেই। আমরা যে হোটেলে খাবার খেয়েছিলাম সেই হোটেল কর্মকর্তাদের সাথে কথা বলি। তারা বলে রোহনপুর অথবা সাপাহারে চলে যাওয়ার জন্য। অনলাইন থেকে রোহনপুরের একটি নাম্বার নেই। তারা বলে এত রাতে রোহনপুরে যাওয়ার দরকার নেই। ঠিক তখনই উপরওয়ালার অশেষ সহমতে সারাইগাছি থেকে বিআরটিসি একটি এসি বাস সাপাহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আমরা অনেক দৌড়ানোর পর বাসে উঠি এবং আমরা পৌঁছে যাই সাপাহারে। সেই যশোর থেকে চলে আসছি নওগাঁ ঘোরার জন্য। সারাদিন ছিলাম ট্রেনে। এরপর নওগাঁ থেকে চলে আসলাম মহাদেবপুর হয়ে এই সাপাহারে। আর আগামীকাল বিভিন্ন স্থান ঘুরবো, নওগাঁকে দেখবো এবং কোথায় কি কি আছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত সেঞ্চুরি আবাসিক হোটেলের একটি রুম। এই রুমটি আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 500 টাকা। আমরা থাকতে পারবো 4 জন।
আমি গত 2 থেকে 3 বছর যাবৎ বিভিন্ন স্থানে ঘুরি, কিন্তু এই ধরনের অভিজ্ঞতার কখনো সম্মুখীন হইনি। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নওগাঁ ট্যুরের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি নওগাঁর সাপাহার উপজেলা থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।